আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি KM আলী ইহসান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। আজকে আমি যে অনলাইন ক্লাসটি নিব সেটি হচ্ছে একাদশ শ্রেণীর জাবেদা বিষয়ের উপরে। আজকের টপিক হচ্ছে আমাদের জাবেদা বা জার্নাল। আমরা মোটামুটি জাবেদা সম্পর্কে আমাদের সকলের কম বেশি ধারণা আছে। আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে জাবেদার কিছু কৌশল শেখানোর জন্য। আশা করি তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আমরা জানি আয়, সম্পদ, ব্যয়, দায়, মূলধন, এই পাঁচটি শব্দ সম্পর্কে আমরা যথেষ্ট ধারণা পোষণ করি। এর সাথে আমি আর একটি শব্দ যোগ করি, উত্তোলন, যেটা এখানে না আনলেও হতো, তারপরে একটু বুঝবার জন্য আমরা একটা এনেছি। তো আমরা এখান থেকে আয়, দায়, মূলধন এক পাশে আনি। আয়, দায়, মূলধন, তাহলে বাকি থাকে আমাদের আমরা এখান থেকে আয়, দায়, মূলধন এক পাশে করি, তাহলে বাকি থাকে আমাদের সম্পদ, ব্যয়, সম্পদ আর উত্তোলন। আমরা এটা মুছে ফেলি। আমরা জানি এই আয়, দায়, মূলধন এইটা যদি বৃদ্ধি পায়, আয়, দায়, মূলধন এটা যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা জানি কি হয়, ক্রেডিট হয়। আর যদি আয়, দায়, মূলধন হ্রাস পায়, তাহলে ডেবিট হয়। পক্ষান্তরে ব্যয়, সম্পদ, উত্তোলন যদি বৃদ্ধি পায়, তাহলে কি হয়, ডেবিট হয়। পক্ষান্তরে ব্যয়, সম্পদ, উত্তোলন হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। এখন তোমাদের কাছে আমার বলবার বিষয় হচ্ছে, আমরা যখন দেখি জাবেদা করতে হবে তখন নিশ্চয়ই একটা প্রশ্ন আমাদের কাছে আসে,
প্রশ্ন পাওয়ার পরে আমাদের চিন্তা করতে হবে যে ওইখানে কিছু ঘটনা থাকবে, এই ঘটনার থেকে আমাদের লেনদেনগুলো বেরিয়ে নিতে হবে। আমরা জানি সব ঘটনাই কিন্তু লেনদেন হয় না, যে ঘটনাগুলো লেনদেন হবে সেই ঘটনাগুলো আমরা জাবেদায় নিয়ে আসব। এখন আমাদের এই বিষয়টা আমাদের সকলের কম বেশি ধারণা যদি না থাকে, তাহলে আমাদের ধারণাটাকে নিতে হবে আয়, দায়, মূলধন, ব্যয়, সম্পদ, উত্তোলন। তাহলে এখানে আমি 6টা শব্দ এনেছি, আয় একটা শব্দ, দায় একটা শব্দ, মূলধন একটা শব্দ। এই 3টা যদি বৃদ্ধি পায়, এইটা যদি কারবার প্রতিষ্ঠানে বেড়ে যায় বা আসে, তাহলে আমরা এটাকে কি করি? ক্রেডিট করি। আর যদি এটা হ্রাস পায় তাহলে আমরা এটাকে ডেবিট করি। পক্ষান্তরে ব্যয়, সম্পদ, উত্তোলন যদি বৃদ্ধি পায় বা বেড়ে যায় তাহলে আমরা ডেবিট করি। আর যদি ব্যয়, সম্পদ, উত্তোলন হ্রাস পায় তাহলে আমরা ক্রেডিট করি। এটা একটা কৌশল। এই কৌশল দিয়ে আমরা সকল জাবেদা সুন্দরভাবে করতে পারি। আবার আরেকটি কৌশল হচ্ছে যে আমরা যখন জাবেদা করতে যাই, তখন আমরা ওই লেনদেনকে যদি আমরা প্রশ্ন করি, যে ঘটনাগুলো ঘটে ওই ঘটনা বা লেনদেনকে যদি আমরা প্রশ্ন করি যে কারবারে কি আসলো এবং কি গেল, এটাকে যদি প্রশ্ন করি তাহলে আমরা দেখতে পাবো যে এর মাধ্যমে আমরা জাবেদা নির্ণয় করতে পারবো। সেটি কেমন? কি আসলো, কি গেল, এটাকে প্রশ্ন করলে আমরা কি পাবো? 2টা হিসাব খাত পাবো। এখানে 2টা হিসাব খাত পাবো বা 2টি পক্ষ পাবো। 2টি পক্ষ থেকে আমরা কি পাবো? কোন হিসাব এটা, অর্থাৎ আয়, ব্যয়, দায়, সম্পদ, এই হিসাবে এটা কোনটি, সেটিকেও যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কি হিসাব। তাহলে আমাদের এখানে প্রশ্ন করবো, আমরা ঘটনাকে কি দিয়ে প্রশ্ন করব? যে ঘটনা ঘটবে আমরা কি আসলো, এই একটা প্রশ্ন করব। আর একটি প্রশ্ন করব কি গেল। এই 2টি প্রশ্নের মাধ্যমে আমরা যখন এখানে এইটাকে প্রশ্ন করে আমরা যে উত্তর পাচ্ছি, আয়, দায়, মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি করতে হবে? সেটাকে ক্রেডিট করতে হবে। আয়, দায়, মূলধন যদি হ্রাস পায় তাহলে আমরা ডেবিট করব। পক্ষান্তরে ব্যয়, সম্পদ, উত্তোলন বৃদ্ধি পেলে আমরা ডেবিট করব। ব্যয়, সম্পদ, উত্তোলন হ্রাস পেলে আমরা ক্রেডিট করব। আর এইখানে আমরা দেখব যে কারবারে কি আসলো, একটি প্রশ্ন করব, আর একটি প্রশ্ন কি গেল। এইটাকে আমরা যদি প্রশ্ন করি তাহলে আমরা এখান থেকে আমরা 2টা হিসাব, কি আসলো দেখলে আমরা 2টা হিসাব পক্ষ পাবো, খাত পাবো, হিসাব খাত বা 2টি পক্ষ পাবো। তারপরে যদি আমরা তাকে ওই কোন হিসাব এটা আয়, ব্যয়, দায়, সম্পদ, এই প্রশ্নটা করলে আমরা পাবো। তারপরে আমরা হিসাব বিজ্ঞানের যে ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি আছে সেখানে যদি যাই তাহলে কে ডেবিট হবে, কে ডেবিট হবে সেটি আমরা পাবো। তারপর আমরা জাবেদা আকারে ছকের মাধ্যমে এটা প্রকাশ করে আমরা জাবেদা নির্ণয় করতে পারি। অর্থাৎ এখানে আমি তোমাদের চেষ্টা করছি 2টি কৌশলের মাধ্যমে জাবেদা শেখাইতে। প্রথম কৌশল হচ্ছে আয়, দায়, মূলধন, ব্যয়, সম্পদ, উত্তোলন, এটাকে প্রশ্ন করে। আর দ্বিতীয় কৌশল চেষ্টা করছি কি আসলো এবং কি গেল। কি আসলো এবং কি গেল এটাকে প্রশ্ন করলে আমরা দেখব 2টা পক্ষ পাবো। এটাকে প্রশ্ন করলে কি পাবো? 2টা পক্ষ পাবো। প্রশ্ন করলে 2টি পক্ষ পাবো, 2টি পক্ষ বা হিসাব খাত পাবো। এরপরে আমরা কি করব? এটা যখনই পাবো তখন আমরা দেখব এটা কোন হিসাব, এটা কি আয়, ব্যয়, দায়ের মধ্যে পড়ে। তারপরে দেখব
এটা আমরা ডেবিট ক্রেডিট যে নির্ণয় নীতি আছে বা সূত্র আছে সেটাকে আমরা দিয়ে আমরা ডেবিটটাকে ডেবিট করব, ক্রেডিটটাকে ক্রেডিট করব। তাহলে এই একটি কৌশল, এই একটি কৌশল, আমরা দুইটি এট দ্য সেম টাইম দুইটি কৌশলকে আমরা অবলম্বন করতে পারি, বা একটি কৌশলকে আমরা অবলম্বন করতে পারি। যে যেটা ভালো করে বোঝো সে সেটা রপ্ত করো। এটা একটু খেয়াল করলে হবে যে আয় দায় মূলধন ব্যয় সম্পদ উত্তোলন, আর এখানে কি আসলো, এখানে কি আসলো আমরা যদি লেনদেনকে প্রশ্ন করি সেই কারণে দেখবো ওখানে দুইটা পক্ষ থাকবে। দুইটা পক্ষকে যদি আমরা বলি যে এটা কোন হিসাব, আয় ব্যয় দায় সম্পদ, তাহলে আমরা সেটাকে নির্ণয় করতে পারবো। তারপরে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি দিয়ে কে ডেবিট হবে কে ক্রেডিট হবে এটা আমরা নির্ণয় করতে পারবো। এটাই হলো দুইটা কৌশল। আমরা তাহলে বন্ধুরা আমরা একটু জাবেদার মাধ্যমে এইটার উত্তর খুঁজে নিতে চেষ্টা করি। আমরা দেখলাম যে মিস্টার এক্স জানুয়ারির 2 তারিখে নগদ আসবাবপত্র ক্রয় করলো 50,000 টাকা। মিস্টার এক্স জানুয়ারি 2 তারিখে নগদ আসবাবপত্র করলো 50,000 টাকা। তাহলে এই লেনদেনকে যদি আমরা প্রশ্ন করি যে এখানে কি আসলো, যদি প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো, আমরা কি আসলো যদি আমরা প্রশ্ন করি তাহলে আমার কারবারে কি আসছে, আসবাবপত্র আসছে। তা আসবাবপত্র যদি আসে কারবারে কি আসছে, আসবাবপত্র, তাহলে এই একটা পক্ষ। কারবারে আমরা যদি প্রশ্ন করি যে কারবারে কি আসলো আসলে, তাহলে আমরা কিন্তু আসবাবপত্র আসলো। আর কারবার থেকে কি গেল তাহলে আমরা দেখব যে নগদে ক্রয় করা হয়েছে 50,000 টাকা গেল, তাহলে এখানে আমার নগদ চলে গেল। তাহলে আমরা এই দুইটা পক্ষ পাইলাম। এইটা আমরা কি পাইলাম, দুইটা পক্ষ পাইলাম। তা আমরা এখন এই পক্ষকে আসবাবপত্র সম্পদ, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, তাহলে আমরা ডেবিট হবে। তাহলে আসবাবপত্র হিসাব আমরা কি করি, ডেবিট করি। নগদ চলে গেল, নগদ যদি ব্যবসা থেকে চলে যায় তাহলে কি হবে, আমাদের নগদ চলে গেলে কি হবে, খরচ হবে। সম্পদ চলে গেল, সম্পদ কি হবে, সম্পদ চলে গেলে খরচ হবে। খরচ হলে কি হবে, নগদান হিসাব এইটা কত টাকা, 50,000 টাকা। 50,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা এখানে বোঝার বিষয়, আমরা বলেছি যে আমরা আগে দেখব আয়, মূলধন, দায়, এই তিনটা বেড়ে গেলে কি হবে, ক্রেডিট হবে। আর যদি কমে যায় ডেবিট হবে। পক্ষান্তরে ব্যয় সম্পদ উত্তোলন যদি বেড়ে যায় তাহলে কি হবে, ডেবিট হবে। আর যদি কমে যায় ক্রেডিট হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে আমরা যদি প্রশ্ন করি যে এখানে কি আসলো, তাহলে আমরা এখানে দেখলাম, আমরা এখানে দুটো কৌশল তোমাদের অবলম্বন করতে বলেছি। একটি হচ্ছে আয় ব্যয় দায় সম্পদ দিয়ে একটি কৌশল, আর একটি আসলো
কি আসলো কারবারে আর কি গেল এটাকে দিয়ে। আয় ব্যয় দায় যেটা আছে আমরা যেটা করেছি এখানে, আমি তোমাদের জন্য একটু করার জন্য এখানে বুঝবার জন্য বোর্ডের কোণে একটু লিখে রাখি, তাহলে সুবিধা হবে। আয় দায় মূলধন এটা যদি বেড়ে যায় বৃদ্ধি পেলে, এটা বৃদ্ধি পেলে আর হ্রাস পেলে, বৃদ্ধি পেলে আমাদের হয় ক্রেডিট, এটা মাইনাস মানে হ্রাস পেলে হয় ডেবিট। আমার সম্পদ ব্যয় উত্তোলন আমি এটি কোন একটু লিখে রাখছি তোমাদের বুঝবার জন্য। এইটা যদি বৃদ্ধি পায়, প্লাস মানে বৃদ্ধি পাওয়া, এটা হবে ডেবিট, আর এইটা যদি হ্রাস পায় মাইনাস, হ্রাস পাইলে হবে ক্রেডিট। এটা আমাদের এখানে থাকলো, আমরা এখান থেকে সবসময় দেখতে পারবো। এটা একটা কৌশল, এটা হলো একটি কৌশল, এটা আমাদের একটা কৌশল, যেখানে একে প্রশ্ন করে আমরা এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। আর একটি কৌশল হলো কি আসলো কি গেল, কি আসলো কি গেল, এটাকে যদি এটা কৌশলটা যখন অবলম্বন করব, সেটি হলো যে আমরা দেখব যে কি আসলো, আমরা ওইটাকে সংশ্লিষ্ট লেনদেনকে কি করব, দুইটা হিসাব খাতে নিয়ে যাব, অর্থাৎ দুটি পক্ষ আছে ডেবিট আর ক্রেডিট, কে ডেবিট হচ্ছে কে ক্রেডিট আছে, হিসাব খাত ওইটা কি সম্পদ না ওটা দায় না ওটা ব্যয় না আয়, এটা হলো হিসাব খাত। হিসাব খাতের পরে আমরা দেখব এটা কোন হিসাব, এটা আয় ব্যয় দায় মধ্যে কোন হিসাব, এটা আমরা দেখব। তারপর ডেবিট ক্রেডিটের নির্ণয় নীতি যেটা আছে সেটা অনুযায়ী ডেবিটটাকে ডেবিট করব, ক্রেডিটটাকে ক্রেডিট করব। তা আমরা দেখলাম যে এই জানুয়ারি তারিখে মিস্টার এক্স নগদ আসবাবপত্র ক্রয় করেছিল 50,000 টাকা দিয়ে। এখানে আমরা দেখলাম যে আমরা যদি এই ফর্মুলা যদি আসি, তাহলে আমরা দেখতেছি যে কারবারে আসবাবপত্র সম্পদ, এটা হলো সম্পদ বেড়ে গেছে আসছে, তাহলে কি হলো ডেবিট হলো। সম্পদ আসলে এখানে বলতেছে সম্পদ বেড়ে গেলে কারবার সম্পদ বেড়ে গেছে, ডেবিট হয়ে গেছে। আর যদি নগদ আসবাবপত্র ক্রয় করলো, তাহলে আমার ক্রয় করলে কি হলো, আমার নগদ টাকা চলে গেল, তাহলে এখানে হিসাব খাত হলো একটা, এটাও সম্পদ, আসবাবপত্র সম্পদ হিসাব খাত, নগদ চলে গেল, নগদও সম্পদ হিসাব খাত। তাহলে সম্পদ যদি ব্যবসা থেকে চলে যায় অবশ্যই সেটাকে ক্রেডিট করতে হবে, সম্পদ যদি ব্যবসায় আসে এটাকে আমরা ডেবিট করব। তাহলে দেখা গেল যে আমরা এই দুইটি কৌশলের মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারি। কি আসলো আসবাবপত্র, কি গেল টাকা গেল, তাহলে আসলে সেটাকে আমরা কি করব ডেবিট করব, আর গেলে কি করব সেটাকে আমরা ক্রেডিট করব। এবার আমরা দেখি যে পরবর্তী লেনদেন আমরা যাই। এখন দেখা গেল যে নগদ পণ্য আমরা ক্রয় করি, দ্বিতীয় এন্ট্রি আমরা লিখলাম 2 তারিখে আমরা দেখলাম নগদ, এটা 2 তারিখ 2/1/20 তারিখে নগদ পণ্য ক্রয় করলাম 10,000 টাকা। তাহলে এই লেনদেনটার দিকে যদি আমরা তাকাই, তাহলে কি দেখব, এখানে আমরা যদি প্রশ্ন করি যে এখানে কি আসলো, তাহলে এখানে আসলো পণ্য, কি দিয়ে প্রশ্ন করলে আমরা আসবে পণ্য আসলো। আর নগদ যদি আমরা কি করি ক্রয় করি, তাহলে কি হলো নগদ চলে গেল, তাহলে এখানে পক্ষ হলো দুইটা, একটা নগদ চলে গেল একটা পক্ষ, অর্থাৎ নগদান একটা পক্ষ, আর কি আসলো পণ্য একটা
পক্ষ। কিন্তু আমরা জানি পণ্য যদি ক্রয় করা হয় আমরা ওইটাকে ক্রয় হিসাবে লিখি, পণ্য হিসাবে লিখি না। তাহলে আমরা এটাকে করব কি, আমরা এটাকে ক্রয় লিখব, পণ্যকে আমরা ক্রয় লিখব। আর ক্রয় হলো কি, আমরা যদি আয় ব্যয় দায় সম্পদ দেখি তাহলে ক্রয়টা কি হবে, ক্রয়টা নিশ্চয়ই ব্যয়। ব্যয় বেড়ে গেলে কি হবে, ব্যয় বেড়ে গেলে আমাদের কি হবে, ডেবিট হবে। আর যদি নগদ, এখানে নগদ সম্পদ হিসাব খাত হলো, এখানে সম্পদ, সম্পদ যদি কারবার থেকে চলে যায়, ক্রয় করলে নগদ টাকা চলে গেছে, সেটাকে আমরা ক্রেডিট করে দেব। তাহলে আমরা ক্রয় হিসাব কি করব, ডেবিট করব। আর নগদান হিসাবকে কি করব, ক্রেডিট করব। কত টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। কারণ আমরা লিখব কি, নগদে পণ্য ক্রয় করা হলো। আগেরটার কারণ কি লিখব, আগেরটার কারণ লিখতাম, আগেরটা কি ছিল, নগদে আসবাবপত্র ক্রয়, তখন লিখতাম আমরা আসবাবপত্র ক্রয় করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই কৌশলে এবার আসি, আমরা কি আসলো কি গেল, আসলো পণ্য, পণ্যটাকে যেহেতু আমরা পণ্য লিখি নাই তাহলে ক্রয় হিসাব দিয়ে আমরা কি ওটাকে আমরা ডেবিট করলাম, যেহেতু ওটা ব্যয়। আর নগদ সম্পদ চলে গেল, এটা হলো কি আসলো কি গেল, নগদ আসলো, পণ্য আসলো, নগদ গেল। আমরা যদি এই কৌশলে আসি তাহলে আমরা বুঝতে পারছি আয় দায় মূলধন, তাহলে সম্পদ ব্যয়, তাহলে আমার ক্রয়টা হলো ব্যয়, তাহলে ব্যয় বাড়লে কি হবে, ডেবিট হবে। আমরা ব্যয় বাড়লে কি করলাম, ডেবিট করলাম, ঠিক আছে। আর এই সম্পদ নগদ কি, নগদের কথা বলা হচ্ছে যে সম্পদ, সম্পদ যদি আসে তাহলে ডেবিট হবে, সম্পদ যদি চলে যায় ক্রেডিট হবে। সম্পদ তো চলে গেছে, চলে গেলে ক্রেডিট হবে। তাহলে আমরা দুইটা কৌশলই আমরা এখানে প্রমাণ করতে পারলাম। এবার আমরা 3 নম্বর জাবেদায় চলে যাই। 3 নম্বর জাবেদায় আমরা পণ্য বিক্রয়, 3 নম্বর জাবেদায় অর্থাৎ 3 তারিখে, যদি মনে হয় জানুয়ারি 3 তারিখে আমরা পণ্য বিক্রয় 3,000 টাকা যদি আমরা ধরি, তাহলে আমরা এখানে যদি প্রশ্ন করি যে কি আসলো কি গেল, কি আসলো, পণ্য বিক্রয় করলে কি আসছে, নগদ টাকা আসছে না, পণ্য কি দিয়ে প্রশ্ন করলে তাহলে কি নগদ আসছে, নগদ টাকা আসছে, পণ্য বিক্রয় করলে কি আসছে, নগদ। আর কি চলে গেছে, আমার বিক্রয় চলে গেছে, এটাও নগদ পণ্য, এটাও নগদ পণ্য বিক্রয় মনে করলাম। তাহলে আমি যদি নগদ পণ্য বিক্রয় করি তাহলে কি আর নগদ আমার আসে, তাহলে বিক্রয় আমার কি হবে, বিক্রয়ের মাধ্যমে আমার আসছে, তাহলে বিক্রয় হিসাব আমার নগদান হিসাব, এখানে নগদ টাকা আসছে, নগদান হিসাব আমরা কি করব, ডেবিট করব। আর বিক্রয়ের মাধ্যমে এটা আসছে, বিক্রয় তো করলে পণ্য কি হয়, চলে যায়। পণ্য যদি চলে যায় তাহলে কি হবে, আমার কি চলে গেছে, তাহলে বিক্রয় হিসাব আমরা নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা হলো, 3,000 টাকা। কারণ কি লিখব, কারণ লিখব নগদে পণ্য বিক্রয় করা হলো। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে আমাদের সব সময় এই যে কৌশল, এই কৌশলকে আমরা প্রশ্ন কি আসলো কি গেল, আমার এখানে যদি ওই প্রশ্ন করি কি আসলো, নগদ আসলো, নগদ আসলে কি হবে, সম্পদ আসলে ডেবিট হবে, কি গেল, এখানে বিক্রিত সম্পদ গেল, তাহলে এটা ক্রেডিট হয়ে যাবে। আর যদি আমি মনে করি আয় দায় মূলধন সম্পদ ব্যয় কৌশল ওই উত্তোলন, এটাকে যদি মনে করি তাহলে আমি দেখব যে এখানে আমার সম্পদ কি বাড়ছে, নগদ করলে, নগদ বিক্রি করলে সম্পদ বাড়ছে, তাহলে নগদ বাড়লে কি হবে, ডেবিট হবে, এখানে বলে দিচ্ছে। আর যদি আমার বিক্রিত পণ্য আমার কি এক ধরনের আয়, আয় হলে কি হবে, বিক্রিত পণ্য কি বিক্রয় করলে আয় হয়, তাহলে এখানে আয় হচ্ছে, আয় হলে কি হবে, ক্রেডিট হবে। এই যেমন ফর্মুলা বলে দিচ্ছে আয় হলে ক্রেডিট, তাহলে আমরা এটাকে ক্রেডিট করে দিলাম। তাহলে আমরা দুইটা কৌশলই এখানে প্রয়োগ করতে পারলাম। আমরা এবার 3 নম্বর ইসে চলে যাই, কর্মচারী বেতন প্রদান করা হলো,
5 তারিখে আমরা 5 তারিখে কর্মচারী বেতন প্রদান 5/1/20 বেতন প্রদান কাদের কর্মচারীকে বেতন প্রদান করা হলো 4000 টাকা। এখানে আমি দেখি যে এইটাকে প্রশ্ন করে আমরা দেখি যে আমার কি আসলো প্রশ্ন করলে আমার কিছু আসেনি, এখানে কিছু আসেনি। কি দিয়ে প্রশ্ন করলে কিছু আসেনি। আর কি গেল যদি প্রশ্ন করি তাহলে বেতন প্রদান নগদে হয়, তাহলে নগদ চলে গেল, নগদান চলে গেলে ক্রেডিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। এখানে আমি যদি কি আসলো কি গেল কৌশল অবলম্বন করি তাহলে কি আসলো বেতন প্রদান গেলে কি আসে, কিছুই তো আসে না, তাই না? তাহলে এখানে আমরা কিছু লিখতে পারতেছি না, অবশ্যই সেটা আমি দেখাবো। তাহলে এই কৌশলে এখানে আমি কিছু পাইলাম না, তাহলে এই কৌশলে আসি। এই কৌশলে যদি আমি আসি তাহলে দেখবো যে আমি বেতন প্রদান করেছি। বেতন প্রদান কি, বেতন তো একটা খাতটা খরচ না। এখানে বলা হচ্ছে যে ব্যয় হলে কি, ব্যয় যদি বেড়ে যায় তাহলে ডেবিট হবে, তাহলে এইটাকে নিঃসন্দেহে আমার ডেবিট হবে। বেতন আমি এখন এখানে আনলাম না, আমরা জানি বেতন একটা খাত, বেতনকে আমরা ডেবিট করে রাখলাম এখানে। কিন্তু কি আসলো কি পদ্ধতিতে আমাদের এইখানে তোমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এরকম যদি কিছু লেনদেন আসে তখন তোমরা এইখানে এই জিনিসটা নোট করে রাখবে সব সময়। কি আসলো, এটা দীর্ঘিকার দিয়ে লেখাই উত্তম, কারণ এখন দীর্ঘিকার দিয়ে লেখা হয়। কি আসলো, এই কি আসলো নিচে দুইটা প্রশ্ন থাকবে। কি প্রশ্ন থাকবে? দুইটা প্রশ্ন থাকবে। কেন গেল, কোথায় গেল। এখানে কেন গেল, এখানে কেন গেল আর কোথায় গেল, কোথায় গেল। এই কি আসলো প্রশ্ন যখন থাকবে এখানে কিছুই আসেনি, আমাদের এই যদি এই ফর্মুলা আসে কি আসলো কি গেল, এখানে কি গেল ব্যাখ্যা করে দেই তাহলে ভালো হবে। কি আসলো কি গেল এইটুকু আমরা ব্যাখ্যা করি। কি আসলো, এখানে কি আসলো, কিছুই আসে নাই। কি গেল নগদান গেছে, নগদান ক্রেডিট হয়ে গেছে, গেলে ডেবিট। এখন কি হবে, এখন এই কি আসলোকে যদি প্রশ্ন করি তাহলে আমরা এইটুক দেখব কেন গেল, এখানে বেতনের জন্য গেল। তাহলে কি লিখবো, বেতন হিসাব ডেবিট। এখানে কি আসলো, এখানে কিছুই উত্তর পেলাম না, কিন্তু একটা উত্তর করতে হবে কেন গেল। আর এই কি গেল ঠিক অনুরূপ যদি এরকম এখানে দুইটা, একটা হলো 1 একটা 2, এখানে এই কৌশলে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় কি আসলো কি গেল 1 নম্বর আর 2 নম্বর দিয়ে। আর এখানে আমরা এই 6টাকে প্রশ্ন করে আমরা জাবেদা বের করতে পারবো, ডেবিট ক্রেডিট জাবেদা বের করতে বলছি, জাবেদা নির্ণয় করতে পারবো, ডেবিট ক্রেডিট বের করতে পারবো। আর এখানে কি আসলো আর কি গেল এইটাকে দিয়ে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। এখন এখানে যেমন কি আসলো এখানে কিছু বলা নাই, তখন এইখানে দুইটাই উত্তর, এখান থেকে কি আসলে নিতে হবে কেন গেল। এখানে তাহলে আমরা কি আসলো পাইনি, কিন্তু কেন গেল বেতন দেওয়ার জন্য গেল, তাহলে বেতন হিসাব ডেবিট। কোথায় গেল এটাও প্রশ্ন, এখানে কোথার বিষয়টা এখানে আসে নাই, যদি এরকম আসে দেখাবো। এখন কি গেল, এই কি গেল এখানে আমাদের এরকম প্রশ্ন থাকতে পারে। তাহলে কি গেল যখন হবে তখন আমরা লিখব যে কেন আসলো, কোথা থেকে আসলো। কি গেল এখানে আমরা প্রশ্ন লিখব কেন আসলো, কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো। আমি একটু চেষ্টা করছি একটু স্লো করার জন্য যাতে তোমাদের বোধগম্য হয়। তাহলে এখানে
এই দুইটি প্রশ্নের মাধ্যমে আমরা কি গেল যদি সরাসরি বোঝানো যায় তাহলে এই দুইটি প্রশ্ন করে আমরা নিব, কি আসলো যদি প্রশ্ন করে বোঝানো যায় তাহলে কেন গেল কোথায় গেল, এই দুইটি কি আসলো কি প্রশ্ন করলে পাওয়া যাবে, কি গেল কেন আসলো কোথা থেকে আসলো, এই প্রশ্ন করে আমরা উত্তর পেতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করছি তোমাদের এই দুইটা কৌশল অবলম্বন করার জন্য। একটা হলো কি আসলো কি গেল দিয়ে, আর একটা হলো আয় সম্পদ ব্যয় দায় দিয়ে। এখন আয় সম্পদ ব্যয় দায় দিয়ে যদি আয় দায় মূলধন বেড়ে যায় আমরা ক্রেডিট করব, আর যদি কমে যায় ডেবিট করব। সম্পদ ব্যয় উত্তোলন যদি বেড়ে যায় আমরা ডেবিট করব, হ্রাস পেলে আমরা ক্রেডিট করব। আর এখানে কি আসলো কি গেল এই টাকা দিয়ে আমরা ডেবিট ক্রেডিট করব। যদি হিসাবের খাতটাকে এখানে নির্ণয় করতে হবে, ওটা কি আয় ব্যয় হচ্ছে, ওটা কি সম্পদ হিসাব, না ওটা ক্রয় হিসাব, না ওটা ব্যয় হিসাব, না ওটা আয় হিসাব, এগুলো যদি আমরা বের করতে পারি আমাদের আর সমস্যা হবে না। তাহলে এই বেতন প্রদান করা হলো 4000 টাকা। আমাদের বেতন প্রদানের ধারের কথা বলা নাই বা নগদের কথা বলা নাই, তারপরে মনে করতে হবে এই লেনদেনগুলো সাধারণত নগদেই হয়। তাহলে আমরা বেতন হিসাব ডেবিট 4000 টাকা আর নগদ হিসাব ক্রেডিট 4000 টাকা হয়ে গেল। কারণ এখানে আমার দেখা যাচ্ছে বেতন বাবদ খরচ হচ্ছে এই জন্য ডেবিট করেছি, খরচ হলেই ডেবিট, আর নগদ টাকা চলে যাচ্ছে এই জন্য নগদটাকে এটা সম্পদ এটাকে ক্রেডিট করে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী আরেকটি জাবেদা করি। আমরা পরবর্তী জাবেদা করি সুদ পাওয়া গেল। এটা মনে করো 10 তারিখ 10/1/20 10 তারিখের ঘটনা। সুদ পাওয়া গেল, কি পাওয়া গেল, সুদ পাওয়া গেল 500 টাকা। কত টাকা সুদ পাওয়া গেল, 500 টাকা সুদ পাওয়া গেল। তাহলে আমরা এখানে যদি প্রশ্ন করি, এই প্রথম পদ্ধতিতে যদি আমরা প্রশ্ন করি সুদ যদি পাওয়া যায় তাহলে এটা কি, সুদ পাওয়া গেলে আয়, সুদ হচ্ছে আয়। তাহলে আমরা এখানে ক্রেডিট করবি, সুদটাকে আমরা কি করব, সুদটাকে আমরা ক্রেডিট করব, সুদটাকে সুদ, এটা হলো সুদ হিসাব আমরা কি করব ক্রেডিট করব। এই হিসাবে আমাদের বলতেছে এই হিসাব এই কৌশল যদি অবলম্বন করি সুদ হচ্ছে আয়, তাহলে আমরা ক্রেডিট করে ফেললাম। তাহলে ডেবিট করব কি, সুদ পাওয়া গেল। তার সুদ পাওয়া গেলে কি হবে, এই সম্পদ কি নগদ সম্পদ। এখানে নগদ সুদ পাওয়া গেল, নগদ টাকা আসে, তাহলে নগদান হিসাব সম্পদ বেড়ে যাচ্ছে, নগদান হিসাব ডেবিট হচ্ছে। নগদান হিসাব কি হলো, ডেবিট হলো, নগদান হিসাব ডেবিট হলো, কারণ নগদ টাকা